জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে সর্বদলীয় এই বৈঠক। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের অন্য উপদেষ্টারাও যোগ দেবেন। এর আগে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত ২৯ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনেন তারা। পরে ৩১ ডিসেম্বর তা প্রকাশের কর্মসূচিও দেন তারা। এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয় সব পক্ষের সাথে আলোচনা করে দেওয়া হবে জুলাই ঘোষণাপত্র। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আহ্বান জানানো হয়। ঘোষণাপত্র প্রকাশে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিলেও সরকারের দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি বলে নিন্দা জানায় বৈষম্য বিরোধী আন্দোলন। সংগঠনের নেতারা জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরও ঘোষণা দিতে গড়িমসি করলে আন্দোলন হবে। সব রাজনৈতিক দলের সদিচ্ছা থাকলে এই উদ্যোগ আরও আগেই নেওয়া হতো বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রক্লেমেশন জারির তারিখ ঘোষণা করুন। সরকার ভিজিবল অনেকগুলো উদ্যোগ নিতে পারত, সেটা সরকারের একটা ব্যর্থতার পরিচয় হয়েছে। সরকার যেহেতু সবাইকে একসাথে একটা ঐক্যবদ্ধ টেবিলে বাংলাদেশের সুবর্ণ সুযোগে আনার সুযোগ করেছেন, সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। তবে এই ধরনের নজির বিশ্বের কোথাও নেই বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদ্বীন মালিক। এছাড়াও ৩০০ আসনে ১০ ভাগ তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনীতিবিদেরা। কিছু প্রস্তাব বিএনপির ৩১ দফার সাথে সাংঘর্ষিক বলেও মনে করছেন দলটির তথ্য গবেষণা সম্পাদক। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন ৪টি সংস্কার কমিশনের প্রধানরা। রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন ও ৫টি নতুন মূলনীতির সুপারিশ করা হয়। এছাড়া ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু প্রস্তাব দেয় সংবিধান সংস্কার কমিশন। আর নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে ১৫০টি সুপারিশ করে কমিশন। কমিশনের সুপারিশে এমপি হওয়ার বয়স ২১ করার প্রস্তাবকে স্বাগত জানান রাজনৈতিক নেতারা। তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ হয়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণদের রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়েছে, সেটিকে আমি পজিটিভলি দেখতে চাই। তবে ৩০০ আসনে ১০% তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। কিছু প্রস্তাব বিএনপির ৩১ দফার সাথে সাংঘর্ষিক বলেও মনে করেন তিনি। আমাদের ৩১ দফার সাথে যে সমস্ত জিনিস সাংঘর্ষিক, এই সব বিষয় নিয়ে আমাদের পার্টির মিটিং হবে এগুলো, এবং যিনি দলের প্রধান হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা কিন্তু এটা ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট। এটা তো দলের মধ্যে আলোচনা করতে হবে। এদিকে রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞ শাহদ্বীন মালিক বলেন, বিশ্বের কোথাও দেশের নাম পরিবর্তনের নজির নেই। দেশের নাম তো বদলায় না, আশেপাশে সব দেশ আছে। দেশের নাম বদল করাটা একটা বিরাট উদ্ভাবনী পদক্ষেপ। মানে আমি বাংলাদেশ নাম নিয়ে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম নিয়ে আমাদের সবাই ৫০-৫৫ বছরের অভ্যস্ততা হয়ে গেছে। সংসদ সদস্য বাড়ানোর প্রস্তাবকে মজার বলেও আখ্যা দেন তিনি। গত অক্টোবর ও নভেম্বরে ২ ধাপে ১০টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন, ৪টির বদলে ৫টি নতুন মূলনীতির প্রস্তাবনা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব। এদিকে ২বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ, এমন সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া দলের প্রধান একই সঙ্গে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা না হওয়ার সুপারিশ করা হয়েছে। আছে ইভিএমে ভোট নেয়ার ব্যবস্থা বাতিলের প্রস্তাবও। রাজধানীর তেজগাঁয়ে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান ৪ সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা।
একে একে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন সংস্কারের প্রস্তাবনা। দেশের সাংবিধানিক নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ নামকরণের প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। রাষ্ট্রের 4 মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে নতুন 5 মূলনীতির সুপারিশ করা হয়েছে। এ 5 মূলনীতি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুতত্ত্ববাদ ও গণতন্ত্র। প্রস্তাব করা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, নাগরিকতন্ত্র অংশে সব ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি। নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার জন্য 150টি সুপারিশ করেছে কমিশন। নিম্নকক্ষে আসন সংখ্যা 400 করা, যার মধ্যে 100 আসনে নারীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। উচ্চকক্ষে 105 আসনে হবে দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। এছাড়া একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা না হওয়া 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ। ইভিএম বাতিল ও একটি আসনে মোট ভোটারের 40 ভাগের কম ভোট পড়লে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে। সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন করতে হবে ঐক্যের ভিত্তিতে। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনার দশকটা আপনারা তৈরি করে দিয়েছেন। 10টি সংস্কার কমিশনের মধ্যে প্রতিবেদন জমা দিল 4টি। এবার রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনা হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনি সংস্থা দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ সংস্কার কমিশনের। দুর্নীতিবাজ কর্মকর্তা নিয়োগ বন্ধে 10% বেশি প্রেষণে নিয়োগও বন্ধ চেয়েছে তারা। আর কমিশনের সদস্য 3 থেকে 5 জন করার সুপারিশ হয়েছে। বুধবার বিকেলে রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুদক সংস্কার কমিশন। দুর্নীতির কারণে বাংলাদেশে প্রতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি 2 থেকে 3% কম হয়। এ তথ্য অর্থ মন্ত্রণালয়ের। 2015 সালে তারা একটি গবেষণা করে দুর্নীতি নিয়ে। সে হিসেবে বিগত কয়েক বছরে অনেক পিছিয়েছে এ দেশ। এই দুর্নীতি রোধে আইনি প্রতিষ্ঠান দুদক, কিন্তু সরকারের কাছে দায়বদ্ধতার কারণে এই সংস্থার যুগান্তকারী কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ সংস্কার কমিশনের। দুদকের একটা সাংবিধানিক স্বীকৃতি আমরা চাই। দুদক আপনারা জানেন সংবিধিত প্রতিষ্ঠান, এটা সাংবিধানিক মর্যাদা নেই। আমরা চাই দুদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হোক। কমিশন প্রধান জানান, দুদকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়োগ দিয়ে উল্টো অনিয়মকেই সুরক্ষা দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তাই 10% বেশি প্রেষণে নিয়োগ বন্ধ চেয়েছে সংস্কার কমিশন। আর সংস্কার নিশ্চিতে দুর্নীতি দমন কমিশনের সদস্য 3 থেকে বাড়িয়ে 5 জন করার সুপারিশ হয়েছে। দুদকের কমিশনারদের সংখ্যা বর্তমানে 3 জন আছে। আমরা সেই জায়গায় ন্যূনতম 1 জন নারী সদস্য সহ আমরা 5 জনের একটা কমিশন দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা সুপারিশ প্রণয়ন করেছি এবং এই 5 জনের মধ্যে এই কমিশনের মেয়াদ হবে 4 বছর, বর্তমানে 5 বছর নির্ধারিত আছে। মহাপরিচালক সহ উচ্চ পর্যায়ে সব কর্মকর্তা নিয়োগে দুদক কর্মকর্তাদের পাশাপাশি যে কোনো যোগ্য ব্যক্তিকে সুযোগ দেওয়ার সুপারিশ রয়েছে প্রতিবেদনে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিটিভির সামনে আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। বুধবার সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে এক যৌথ বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানায় তারা। জাতিগত বিভেদ তৈরির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও তাদের। ষড়যন্ত্রের মাধ্যমে ঐক্য ধ্বংসের চেষ্টার অভিযোগ তুলে ছাত্র নেতারা বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। তারা বলেন, যত দ্রুত সম্ভব এনসিটিভির সামনে হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সংঘাত নয়, এখন নতুনভাবে দেশ গঠনের সময় বলেও উল্লেখ করেন ছাত্র নেতারা। প্রিয় দেশবাসী, আপনাদের এই বিভাজনের বিপক্ষে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা করতে চাইবে বিভাজন, আমরা থাকবো ঐক্যবদ্ধ। পাহাড়ের যে ভাই বোনরা রয়েছেন, পাহাড়ের যে জাতিগোষ্ঠী ভাইরা রয়েছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে,
এই বিদেশি যে পৃষ্ঠপোষকতার যে ষড়যন্ত্র সেগুলোর ফাঁদে আপনারা পা দিবেন না। আগামী অল্প কয়েকদিনের মধ্যে এটার যদি দৃশ্যমান কোনো বিচার না হয় তাহলে আলটিমেটলি তাদের প্রতি আমাদের যে আস্থার জায়গাটা সেটা নষ্ট হবে। আর সেটা যদি নষ্ট হয় তাহলে এই সিস্টেমকে কিভাবে নতুন করে ভেঙে চুরে আবার গড়তে হয় সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে, সেটা জাতীয় নাগরিক কমিটি জানে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতের কাছ থেকে 200 একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ। উদ্ধার জমিতে সীমানা পিলার স্থাপন করবে বিজিবি। বুধবার দৌলতপুর সীমান্তে 40 পাড়ায় পদ্মা নদীর চর সংলগ্ন এলাকা পরিদর্শন করেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারুফুল আবেদিন। এ সময় শূন্যরেখায় বিএসএফের চর ভদ্রা কোম্পানি কমান্ডার সহ বিএসএফের টহল দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিকদের বলেন, উদ্ধার এলাকায় অস্থায়ী পিলারের অবস্থান ও মার্কিং সঠিক রয়েছে। ওই অংশে বিজিবির নিয়মিত টহলও রয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুই দেশের প্রতিনিধির উপস্থিতিতে চূড়ান্তভাবে সীমান্ত পিলার স্থাপনের কাজ শুরু হবে শিগগিরই। এর আগে পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণে জটিলতা তৈরি হয় দৌলতপুর অংশে। গত সেপ্টেম্বরে বিজিবি বিএসএফের এক বৈঠকে প্রায় 200 একর জমির মালিকানা বাংলাদেশকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। আমাদের সার্ভে অফ বাংলাদেশের কাছে চিঠি দিয়েছে। আগামী 19শে জানুয়ারি আমাদের পূর্ববর্তী 6টি পিলারের যে সংস্কার কার্যক্রম হবে সেটির পরবর্তীতেই আমাদের এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাল্লাহ নির্মাণ হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপকর কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্বের হিড়িক পড়েছে। পৌর শাখায় 40টি পদের বিপরীতে দায়িত্ব দেওয়া হয়েছে 52 জনকে। রাজস্ব বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবে ঘটছে উল্টোটা। গেল অর্থবছরের চেয়ে এবার কর আদায় প্রায় 100 কোটি টাকা কম। অভিযোগ রয়েছে এসব দায়িত্ব বন্টনে মানা হয়নি কোনো বিধি। কাজী আলমগীর হোসেন ডিএনসিসির 3 নম্বর অঞ্চলের উপকর কর্মকর্তার দায়িত্বে আছেন। তথ্য বলছে রেভিনিউ সুপারভাইজার পদে এখন শিক্ষানবিশকাল চলছে তার, যার মানে এই পদে চাকরি স্থায়ী হয়নি। অথচ তাকে প্রথম শ্রেণীর উপকর কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় গেল 19 ডিসেম্বরে। এই পদের জন্য 15 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। এছাড়া এক্ষেত্রে জ্যেষ্ঠতাও লঙ্ঘন হয়েছে। আমার জুনিয়ররা প্রমোশন নিচ্ছে অনেক, আর তার চেয়ে প্রমোশন না, আমাদেরকে এখানে কাজ করার দায়িত্ব দিচ্ছে, কাজ করার জন্য অনুমতি দিচ্ছে। এই এখন কাজ করতেছে, এইটা আমাদের ফেভারেট করা উচিত ছিল না। উপকর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন দীন ইসলামও। রাজস্ব খাতে তার কাজের কোনো অভিজ্ঞতা নেই। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী সচিবের চেয়ারেও বসেন তিনি। 5 আগস্টের পর 16তম গ্রেড থেকে 9ম গ্রেডের কর্মকর্তা হয়ে যান দীন ইসলাম। এখানে কোনো দুর্নীতির সুযোগ নাই, সিটি কর্পোরেশন বোর্ডের মাধ্যমে পদোন্নতি হয়ে থাকে, কারো এখতিয়ারে দুর্নীতি করা। রাজস্ব বাড়াতে 5 আগস্টের পর সবচেয়ে বেশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় উপকর কর্মকর্তা পদে। অথচ তথ্য বলছে 2023 সালের চেয়ে 2024 সালে কর আদায় 93 কোটি টাকা কম। এসব অতিরিক্ত দায়িত্ব বন্টনে সবশেষ অনুমোদন দেন শীর্ষ কর্মকর্তারা। প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এরকম 8টি ক্যাটাগরি আছে যেখান থেকে উপকর কর্মকর্তা হতে পারে, সেখানে তাদের একটা ডিউরেশন আছে, কারো 7 বছর, কারো 10 বছর, কারো 12 বছর। সেই ডিউরেশনের কারণে কিন্তু আমরা এই পদোন্নতি দিতে পারি না, তখন তাদেরকে আমরা অতিরিক্ত দায়িত্ব দেই এবং যখন তাদের ডিউরেশনটা হয়ে যায় তখন আমরা পদোন্নতি দেই। পদোন্নতি, বদলি, তদবির বাদ দিয়ে সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশনকে আরও মনোযোগী হওয়ার তাগিদ নগর বিশেষজ্ঞদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বারডেম হাসপাতালের সামনে মেট্রো রেল স্টেশনের নিচে 10 বছর বয়সী এক পথ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রায়হান নামে এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পুলিশ জানায়, ধর্ষণের শিকার মেয়েটি শাহবাগ এলাকায় ফুল বিক্রি করে। বুধবার রাত 8:30টার দিকে তার চিৎকারে লোকজন এগিয়ে এসে অভিযুক্ত রায়হানকে আটক করে। খবর পেয়ে মেট্রো রেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার পথ শিশুকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে পুলিশ। রেস্তোরাঁ খাতে আরোপিত ভ্যাট হার পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার প্রথম সচিব মশিউর রহমানের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এনবিআর জানিয়েছে, রেস্তোরাঁ মালিক সমিতির চিঠির পরিপ্রেক্ষিতে ভ্যাট হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।
একই সঙ্গে আরও কয়েকটি পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাটও পুনর্বিবেচনা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির অন্য একটি সূত্রে জানা গেছে। এদিকে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। তারা বলছে, এ খাতে শুধু ভ্যাট নয়, সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে। সমস্ত মালিকরা চাচ্ছে তাদের দাবিগুলা কনক্রিট ডিসিশন না আসা পর্যন্ত এই দাবি আদায়ের জন্য তারা মাঠে থাকতে চায়। দ্বিতীয় ব্যাপারটা শুধু ভ্যাট না, এটার সাথে এসডি আছে 10%, সেটা প্রত্যাহার, বাড়ি ভাড়ার উপরে 15% ভ্যাট আছে। ভ্যাট নিবন্ধনের সীমা কমানোয় ব্যবসার পরিচালন খরচ বাড়বে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। বাড়তি করের চাপ জনগণের ওপর পড়ায় বেচাকেনা কমার আশঙ্কা তাদের। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে বিনিয়োগে উৎসাহ হারাবেন উদ্যোক্তারা। মূল্যস্ফীতি কমাতে বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি তাদের। চলতি অর্থবছরের মাঝপথে এসে ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেনের উপর ভিত্তি করে টার্নওভার কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। বিদ্যমান আইন অনুযায়ী কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত হলে তার জন্য 4% ভ্যাট প্রযোজ্য ছিল। তবে এখন টার্নওভার 50 লাখ টাকা ছাড়ালেই 15% ভ্যাট দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানকে। ক্ষুদ্র উদ্যোক্তারা বলছেন, দেশের সার্বিক পরিস্থিতিতে বেচাকেনা কমায় তাদের মুনাফাও কমেছে। ভ্যাটের সীমা পরিবর্তনে নতুন করে সংকটে পড়তে হবে তাদের। 5-7 বছর 5% ভ্যাটের উপরে যথেষ্ট যন্ত্রণা যাচ্ছে। সেখানেই তো আমরা আসলে ত্রাহি অনেক সুপারমার্কেট বন্ধ হয়ে গেছে। দেখেন তো সুপারমার্কেটে মনে হয় আরে কি জানি হচ্ছে, আসলে কিন্তু তা না। ভর্তুকি দিয়ে বড় বড় কোম্পানিগুলো সুপারমার্কেট চালাচ্ছে। জিডিপিতে প্রতি বছরই ছোট, মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের অবদান বাড়ছে। বিবিএস এর তথ্য বলছে 2022-23 অর্থ বছরে 7.16% পর্যন্ত অবদান বেড়েছে এসব খাতের। টার্নওভারে ভ্যাটের এ পরিবর্তন নতুন উদ্যোক্তা তৈরিকে নিরুৎসাহিত করছে বলেও মনে করছেন ব্যবসায়ী নেতারা। একটা সেট রুলের ভিতরে আমি বিনিয়োগকারীদেরকে উৎসাহ করলাম, মাঝখানে এসে আমি যদি কিছু বাড়ায় দেই, এটা বিনিয়োগটা পুরোপুরি নিরুৎসাহিত হবে। কোনো ইনভেস্টর এটা এখন আর ইনভেস্ট করতে চাবে না যদি আপনি স্ট্যাবল না থাকেন আপনার নীতিতে। যখন এই ধরনের আপনার চাপিয়ে দেওয়া বিষয় আসবে, তখন কিন্তু উদ্যোক্তাও সৃষ্টি হবে না, আর দেশের অর্থনীতিও কোনোভাবে সচল হবে না। অতএব এটা নিয়ে সরকারকে আমরা অনুরোধ জানাবো, আপনারা রিথিঙ্ক করেন এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে বাঁচিয়ে আপনারা আপনাদের করের এবং ভ্যাটের নীতি আপনারা প্রণয়ন করেন। আইএমএফের সুপারিশ বাস্তবায়নে নয়, অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনা নিয়ে কর কাঠামো নির্ধারণের আহ্বান উদ্যোক্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোর থেকে রাজধানীতে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস, এতে বেড়েছে শীতের অনুভূতি। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, ঢাকায় আজকের তাপমাত্রা কত, আর শীত নিয়ে কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? গতকাল সন্ধ্যার পর থেকে মানে রাত থেকে কিন্তু যে মৃদু বাতাসের সাথে ঠান্ডার যে একটা অনুভব সেটা কিন্তু রাজধানীতে পাওয়া যাচ্ছে। সকাল থেকেও কিন্তু সেই একই দৃশ্য আমরা দেখেছি যে সকালের একটা হিমেল বাতাসের সাথে যে রাজধানী জুড়েও একটা ঠান্ডার পরশ সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে সেই ঠান্ডাটা তাপ বাড়ার সাথে সাথে আর খুব একটা বোঝা যাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে, আগে কিন্তু এই ঘোষণা দিয়েছিল এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আবহাওয়া অফিস বলছে যে গতকাল রাত থেকেই কিন্তু বাড়ার মানে শীতের তীব্রতা কিছুটা বাড়ার কথা ছিল এবং তাই হচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে এই পরিস্থিতি, চলমান পরিস্থিতি আরও 2 দিন থাকবে। মানে গতকালকে যেমন ছিল আজকেও সেরকমটাই আবহাওয়ার তাপমাত্রা একটু কমে গেছে, শীত অনুভব হবে। এবং শনিবার কালকে নাগাদ পরিস্থিতি রৌদ্রোজ্জ্বল থাকলেও আবহাওয়া অফিস বলছে শনিবার মানে 18 জানুয়ারির পর থেকে 18 জানুয়ারি থেকে সারা দেশেই শীতের তাপমাত্রা মানে শীতের তীব্রতা আরও বাড়বে, তাপমাত্রা কমে যেতে পারে। তবে শৈত্যপ্রবাহের কোনো শঙ্কা নেই বা সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস। পাশাপাশি আবহাওয়া অফিস যা বলছে, শ্রীমঙ্গলে যেমন গতকালকে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, একই সাথে চুয়াডাঙ্গা যেটি শীতপ্রবণ এলাকা হিসেবে সম্প্রতি পরিচিত হয়েছে, সেখানেও কিন্তু গতকাল ছিল সর্বনিম্ন তাপমাত্রা এবং আজও কিন্তু এই 2 স্থানে শীতের তাপমাত্রা শীতের তীব্রতা বেশ বেড়েছে এবং তাপমাত্রা তুলনামূলক কম। তবে সারা দেশেই কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া মানে আবহাওয়া হয়, সেই
শীতের তীব্রতা খুব একটা বোঝা যাচ্ছে না, তবে 18 জানুয়ারির পরে শীতের তীব্রতা বাড়বে, তাপমাত্রা কমে আসবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে শৈত্যপ্রবাহের আর কোনো সম্ভাবনা নেই। এ মাসের শেষ দিকে গিয়ে শীতের তীব্রতা বাড়বে কিংবা শৈত্যপ্রবাহ আসবে কিনা সেরকম একটি লক্ষণ বা সম্ভাবনা তারা দেখছেন। তবে এখনই কিন্তু তারা সেই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব বা আমলে নিতে পারছেন না, সেটি তারা পরে জানাবেন বলে কিন্তু জানাচ্ছেন। তবে 18 জানুয়ারির পরে যে শীতের তীব্রতা কিছুটা বাড়বে এবং সেটা উত্তরবঙ্গের দিকে এবং খুলনা বিভাগের বেশ কিছু এলাকার সেই তীব্রতাটা বাড়বে, এরকমটা কিন্তু আবহাওয়া অফিস জানাচ্ছে। পাশাপাশি রাজধানীতে আমরা সকালে যেমন হিমেল হাওয়ার সাথে একটু শীতের তীব্রতা বা শীত অনুভব করেছিলাম, বেলা বাড়ার সাথে সাথে মানে রোদের তাপ বাড়ার সাথে সাথে সেই উষ্ণতা মানে রোদের উষ্ণ আলোতে কিন্তু সেই শীত অনেকটাই কমে গেছে। তবে একই সাথে নগরের মানে নাগরিক যে চাঞ্চল্য সেই উষ্ণতার সাথে কিন্তু শীত এখন আর তেমন একটু অনুভব করা যাচ্ছে না। তবে সকালের দিকে রাজধানীতে যেই আবহাওয়া ছিল মানে তাপমাত্রা ছিল, যেরকম শীত অনুভব ছিল, সেটি আগামীকালও সকালে অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে সূর্যের আলো মানে সূর্য অস্ত যাওয়ার পরে আবারও তাপমাত্রা খানিকটা কমতে পারে। আগারগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। বাজার স্থিতিশীল করতে এখন ব্যাংক গ্রাহক আলোচনার মাধ্যমে নির্ধারিত হচ্ছে ডলারের দাম। বাজার ভিত্তিক এই পদ্ধতিতে ডলার লেনদেন হচ্ছে 122 টাকার আশপাশে। দিনে 2 দফা ব্যাংকগুলো থেকে দাম সংগ্রহ করে ভিত্তিমূল্য প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। তবে কেউ ডলার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের। গেল 2.5 বছরের বেশি সময় ধরে অস্থির ডলারের বাজার। দাম নিয়ন্ত্রণে কুলিং প্যাক সহ নানা উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তবে ডিসেম্বরের শেষ দিকে আবারও অস্থির হয়ে পড়ে এই মুদ্রার বাজার। IMF এর পরামর্শে এবার বাজারমুখী করা হয়েছে ডলার। ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে দাম। দিনে 2 দফা ব্যাংকগুলো থেকে দাম সংগ্রহ করে ভিত্তিমূল্য প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা গেছে 121 টাকা 50 পয়সা থেকে 122 টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে প্রতি ডলার। দাম নির্ধারণের এই পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররা। আমরা কিন্তু এর একটা ইমপ্যাক্ট কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু ডলারের মার্কেট কিন্তু অনেকটাই কিন্তু স্থিতিশীল হয়ে আসছে এবং আমি মনে করি যে আগামী অল্প দিনের মধ্যেই টোটালি এটা একটা ভালো পরিস্থিতি দেশে চলে আসবে ডলার মার্কেট। নতুন পদ্ধতি অনুযায়ী প্রতিদিনের দর বিবেচনা করে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার কেনাবেচা করবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে লেনদেনে অনিয়মের তথ্য পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা ট্রেজারি হেডদেরকে উপর ব্যবস্থা নিয়েছি, ইভেন সিও দের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাদেরকে শোকজ করা হয়েছে এবং ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং যেই অতিরিক্ত উইন্ডফল গেইন করেছে সেগুলো নিয়েও সেন্ট্রাল ব্যাংক একটা দিক নির্দেশনা দিয়েছে। হোপফুলি এই ব্যবস্থার মাধ্যমে এই ধরনের কারসাজির সুযোগ একেবারেই থাকবে না বাজারে। বর্তমানে ব্যাংকগুলোর জন্য রেমিটেন্স কেনার দর সর্বোচ্চ 123 টাকা। যদিও খোলা বাজারে গ্রাহককে ডলার কিনতে কিছুটা বেশি টাকা গুনতে হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভরা মৌসুমেও চট্টগ্রামে বেড়েছে সব ধরনের চালের দাম। গত 6 মাসে প্রকারভেদে কেজিতে সর্বোচ্চ বেড়েছে 15 টাকা পর্যন্ত। এর পেছনে কর্পোরেট ও উত্তরবঙ্গের চালকল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা। আর অসাধু আর অতি মুনাফালোভীদের জাঁতাকলে বেকায়দায় পড়েছেন স্বল্প আয়ের লোকজন। গত 6 মাসে চট্টগ্রামের পাইকারি বাজারে 4 দফা বেড়েছে চালের দাম। জুলাইয়ে ছাত্র আন্দোলন, আগস্টে সরকার পতন, সেপ্টেম্বরে বন্যা ও অক্টোবর নভেম্বরে ধানের দাম বৃদ্ধির অজুহাত ছিল চালকল মালিকদের। তবে আমনের ভরা মৌসুমেও থামেনি ঊর্ধ্বগতি। সরবরাহ সংকট না থাকলেও 50 কেজির বস্তায় মোটা ও সরু চালের দাম বেড়েছে সর্বোচ্চ 750 টাকা পর্যন্ত। পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। চালের দামের নেতিবাচক প্রবণতায় বিপাকে ক্রেতা ও খুচরা বিক্রেতারা। বেশি সংকটে স্বল্প আয়ের মানুষ। আমরা যে ইনকাম করি আমাদের সেই ইনকাম দিতে এখন আমাদের পোষাতে পারতেছি না। বাজারে আসে হাহুতাশ করতেছে, দেখতেছে এক বস্তার উপর 300 টাকা 250 টাকা বেড়ে গেছে। কৃষকের উৎপাদিত ও আমদানিকৃত চালের সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও দাম বাড়ার পেছনে কর্পোরেট ও চালকল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা। কিছু অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট এবং বিভিন্ন ব্র্যান্ডের যে কতগুলি মালিক তারা এটাকে বাজার বাড়াতে অস্থিতিশীল করছে। এমন বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি খোলা বাজারে চাল বিক্রি বাড়ানোর পরামর্শ
ব্যবসায়ী নেতাদের। মনিটরিং করেও হবে না, তাদেরকে চিহ্নিত করে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বলতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। চালের বাজার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও তার সমাধানে নেই তেমন কোনো উদ্যোগ। এজন্য সরকারের নমনীয়তাকে দায়ী করছেন বিশিষ্টজনরা। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সোর্সিংয়ে যারা আছেন, বিশেষ করে মন্ত্রণালয়ে, এখানে আসলে একটা তদারকিটা করা দরকার। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে বর্তমানে উৎপাদিত ও আমদানি মিলিয়ে মোট চালের মজুদ রয়েছে 8,26,787 টন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আজ কারাগার থেকে মুক্তি পেতে পারেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আরমান। শামীম, লুৎফুজ্জামান বাবর কখন কারাগার থেকে মুক্তি পেতে পারেন, কি খবর রয়েছে আপনার কাছে? বলছিলেন যে চট্টগ্রাম যে 10টা প্রশ্ন মামলায় যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সে কিন্তু 17 বছর কারাভোগের আপনারা কি এবং সে আমাদেরকে আসুন সবাই কয়েকজন সাথে আমাদের যেমন কথা হয়েছে, তারা জানালো এই খবরে কিন্তু অন্তত ভোরবেলায় শত শত গাড়িতে হাজার হাজার মানুষ কিন্তু এই কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হয়েছেন এবং তাদের উপস্থিতির থেকে তারা দীর্ঘদিন পর তারা যেমনটা আমাকে বলছেন যে দীর্ঘ বছর পর কারাভোগের পর আজকে লুৎফুজ্জামান বাবর তাদের প্রিয় নেতা তাদের এলাকাতে যাবেন এবং সেখানে তারা আনন্দ উল্লাস করবেন এবং তারা যেমনটা আমাকে তারা যেমন একটা বলেছেন যে লুৎফুজ্জামান বাবরের এই আনন্দে তারা কিন্তু আত্মহারা, তারা নিজ এলাকা তাদের বাবর এবং এই খবরে কিন্তু তারা বলছেন জানিয়েছেন যে লুৎফুজ্জামান বাবরের এই কারাভোগের জীবন শেষে আজকে তিনি হয়তো তার নিজ এলাকা ফিরে যাবেন, তাদের লোকজন এমনটা জানাচ্ছেন এবং তারা ব্যানার ফেস্টুন এবং বিভিন্ন মালা নিয়ে কিন্তু তারা এখানে হাজির হচ্ছেন এবং বিভিন্ন গাড়িতে দেখেছি তারা শ্বাসরুদ্ধ করে তারা এখানে হাজির হচ্ছে। ভোরবেলা থেকে তাদের উপস্থিতিতে পুরো প্রশাসনের নিবিড় যেটা বলা যায় যে প্রশাসন কিন্তু এখানে একদম ছায়ার মতো তারা রয়েছেন এবং নিরাপত্তার চাদরে ঘেরা রয়েছে এই এলাকা। এবং আরেকটি বিষয় তো জানাতে চাই, লুৎফুজ্জামান বাবর মামলায় যে তিনি সাজা খেতেছেন, আজকে তার মেলার মধ্য দিয়ে তাদের নেতাকে তারা নিয়ে যাবেন এমনটা প্রত্যাশা করেছেন এবং এমন অবস্থা তারা কখন তাদেরকে নিয়ে যাবেন সেটা এখন পর্যন্ত জানা নেই এবং বাবর তারা তাদেরকে নিয়ে যাবেন এবং কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম আরমান। খাগড়াছড়িতে বেড়েছে শীতজনিত রোগ ব্যাধির প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। গত 2 সপ্তাহে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 9 শিশু। ঝুঁকি এড়াতে আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। শীতের সাথে খাগড়াছড়িতে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাই বেশি। সদর হাসপাতালের বহির্বিভাগে দৈনিক 4 শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। শ্বাসকষ্টের মতো হচ্ছে, একটু কাশি হচ্ছে, এমনিতে কালকে মাগরিবের পরে এসে আমরা ভর্তি হচ্ছি। ঠান্ডা লাগছিল, কফ ছিল, এখন কফ প্রায় নাই, এক্সরে করাইছি, তারপরে কাশিটা একটু বেড়ে গেছে আর কি। হাসপাতালের দেয়া তথ্যে চলতি মাসের 15 দিনে ঠান্ডাজনিত নানা রোগে মারা গেছে 9 শিশু। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। 15 তারিখ পর্যন্ত আমাদের শিশু ওয়ার্ডে এখানে 9টা বাচ্চা মারা গেছে, তার ভিতর 3 জন ছিল নিউমোনিয়া ঠান্ডাজনিত আর বাকিগুলো অন্যান্য আদার্স কেসের জন্য মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন সমতলের তুলনায় পাহাড়ের শীতের প্রকোপ বেশি। এই অবস্থায় শিশুদের বাড়তি যত্নের পাশাপাশি জটিলতা বাড়ার আগে হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের। শিশুদের ক্ষেত্রে শীতে আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। নিউমোনিয়া হয়,
পাশাপাশি হাঁপানি রোগ থাকলে অ্যাজমার সমস্যা বেড়ে যায়। তো আমাদের পরামর্শ থাকবে শীতকালে শিশুদের যত্ন নিন, শিশুরা যাতে ঠান্ডা আক্রান্ত না হয়। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে 15 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি আছে অর্ধশতাধিক রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।